আপনারা কিছুদিন আগে দেখেন নাই আমাদের একজন সংসদ সদস্য নাম হচ্ছে হানজালা, উনি যখন সংসদ থেকে বের হচ্ছিল তখন তাকে কি বলা হচ্ছিল? জঙ্গি যাচ্ছে, জঙ্গি যাচ্ছে। কেন? ওইটাকে ড্রেস কোড করা হয়েছে, মানে পরিচয়। সন্ত্রাসবাদের পরিচয় হচ্ছে মাথায় টুপি আর মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি অথবা টুপি এবং মুখে দাঁড়িয়ে পরিচিত করা হয়েছে এই জিনিস দিয়ে। আর একটা পয়েন্টে আসি, আপনাদের এই স্কুলে এই কলেজেই যদি আগামীকাল অনুষ্ঠান হয় 16ই ডিসেম্বরের অথবা স্বাধীনতা দিবসের, তাহলে সেই দিবসে যদি রাজাকার কাউকে বানানো হয়, তাহলে সেই রাজাকারের মাথায় কি থাকবে বলেন তো? টুপি থাকবে, মুখে কি থাকবে? দাড়ি থাকবে। যদিও মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল তাদের দাড়ি ছিল মুখে আর মাথায় টুপি ছিল কিনা সেটা নিয়ে ইতিহাসের বিস্তারিত আলোচনা করা যাবে, সেটা নিয়ে এখানে বসেও 1 ঘন্টা লেকচার দেওয়া যাবে। সেটা নিয়ে যারা রাজাকার বলতে দাড়ি টুপি বানিয়েছে তাদেরকে ইতিহাস বলে ধুয়ে দেওয়ার মতো দলিল আদিল্লা আছে আমাদের কাছে, বলা যাবে, সেটার কথা আমরা বলছি না। কিন্তু তারা যখন রাজাকার বলে পরিচিত করতে চেয়েছে, রাজাকারকে যখন সংজ্ঞায়িত করতে চেয়েছে, রাজাকারের যখন ডেফিনেশন দিয়েছে, তখন সেই ডেফিনেশনটা কি দিয়েছে বলেন তো? মাথায় টুপি এবং মুখে দাড়ি। তাহলে একটা জিনিসকে আপনি কি বলে সংজ্ঞায়িত করছেন আর একটা জিনিসকে আপনি কি বলে ডেফিনেশন দিচ্ছেন, এটা অনেক গুরুত্ব রাখে। আমার কথা মনে হয় ধরতে পারছেন না। এখানে কলেজ, আমার ধারণা এখানে অনেক স্টুডেন্ট আছে এবং ছাত্ররা আছে, তারা হয়তো আমার কথা বুঝতে পারবে, আমি এতটুকু আশা করি। তাহলে কোন জিনিসকে সংজ্ঞায়িত করাটা অনেক গুরুত্বপূর্ণ। কে সংজ্ঞায়িত করছে এটা পরের বিষয়, কিন্তু সংজ্ঞাটা কি সেটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, যখন আপনাদের সামনে বলা হয়েছে আমেরিকা কে আবিষ্কার করেছে, তখন আমরা সবাই এক বাক্যে বলেছি যে কলম্বাস আবিষ্কার করেছে। বাস্তবিক কলম্বাস আবিষ্কার করেছিল কিনা সেটার বিরুদ্ধে অনেক দলিল আছে যে আমেরিকা কলম্বাস আবিষ্কার করে নাই, কিন্তু সংজ্ঞা যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে তখন আমরা সেটা মুখস্থ করে ফেলেছি। তো সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ যে একটা জিনিসের সংজ্ঞা কি হবে। তাহলে সময়ের সংজ্ঞা কি হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি। সময়ের সংজ্ঞাটা কি হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একজন মুসলিম, আমার কাছে সময়ের সংজ্ঞা কি, আর আমি একজন অমুসলিম, আমার কাছে সময়ের সংজ্ঞা কি, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা সংজ্ঞা যদি উলটপালট হয়ে যায় তাহলে আমার অ্যাকশন আলাদা হয়ে যাবে। এই সংজ্ঞার উপর ভিত্তি করে সময় কেন্দ্রিক মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। সর্বপ্রথম আধুনিক যে সময়, এই সময়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমি যদি বলি সর্বপ্রথম আধুনিক এই সময়ের সংজ্ঞা দেওয়া হয়েছে 1765 সালে। জোসেফ প্রিস্টলি তার বই এ চার্ট অফ বায়োগ্রাফির মধ্যে সময়ের সংজ্ঞা দিয়েছেন। উনি সময়কে কি বলেছেন? উনি বলেছিলেন যে সময় হচ্ছে একটি রৈখিক লাইন, একমুখী লাইন। একমুখী লাইন মানে, আমি বুঝিয়ে বলছি আপনাদের জন্য, সময় একমুখীর। আপনাদের অনেকেই মনে হতে পারে যে সময়ের আবার সংজ্ঞা দরকার হয় নাকি, সময় তো সময়, এর আবার সংজ্ঞার কি আছে? হ্যাঁ, সময়ের সংজ্ঞা আছে। আধুনিক বিশ্বে সময়কে রৈখিক সময় বলা হয়। রৈখিক সময় মানে কি, যে 2001 সাল ছিল, 2002 সাল এসেছে, তারপরে 3 সাল, তারপরে 4 সাল, তারপরে 5 সাল, তারপরে 6 সাল, তারপরে 10 সাল। সময় এইভাবে সামনের দিকে আগাতে থাকবে। আর রৈখিক সময়ের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে, যেই সময় একবার অতিবাহিত হয়ে গেছে সেই সময় আর সেই সময়ের কাজ কোনোদিন ফিরে আসবে না। আবার বোঝেন, রৈখিক সময়ের মূল যেটা কথা সেটা হচ্ছে যে আমি যেই সময়ের মধ্যে আছি এই সময়টা যদি চলে যায় তাহলে এইটা আর কোনোদিন কি আসবে না, ফিরে আসবে না। আমরা কি মনে করি যে আমরা যে সময়ের মধ্যে বসবাস করছি এই সময় একদিন কিয়ামতের মাঠে আমাদের সামনে উপস্থাপন করা হবে? এটা কি বিশ্বাস করেন? আপনি এই দুনিয়াতে যা কিছু করছেন এই সকল কাজের প্রতিদান মহান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দিবেন, এটা কি আপনি বিশ্বাস করেন? তাহলে সময়ের যে বর্তমান সংজ্ঞা, এই সংজ্ঞার সাথে আমাদের বিশ্বাসের সংঘর্ষ আছে। আমি সংঘর্ষটাকে আগে স্পষ্ট করব। এখন যখন সময়ের সংজ্ঞা এটা দাঁড়ালো সারা পৃথিবীর মানুষের মাঝে, সময়ের যখন এইটাই সংজ্ঞা হয়ে গেল যে 2001 সাল, তারপরে 2 সাল আসবে, তারপরে 3 সাল আসবে, তারপরে 4 সাল আসবে, 5 সাল আসবে, 26 সাল, তারপরে 27 সাল, তারপরে 30 সাল আসবে, সময় আসবে চলে যাবে। সুতরাং কি করো? সময়টাকে উপভোগ করো। এই সময় চলে যাবে, এটা আর কোনোদিন ফিরবে না। এই জন্য তুমি সময়কে কি করো? তোমার নিজের মতো করে উপভোগ করো। সময়কে যখন নিজের মতো করে উপভোগ করার কথা হয়েছে তখন এখানে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে।
আবার বলছি, একটু একাডেমিক কথা হবে হয়তো, আসলে আমি আবদুল্লাহ ভাইদের মতো অত জাদরেল কথক না, আমার ছোট ভাই আব্দুর রহিমের মতো অত বড় বক্তা না, আর আমি আব্বুর মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা একটু একাডেমিক হবে, হয়তো একটু বুঝতে সমস্যা হবে, তারপরেও বোঝার চেষ্টা করবেন। যখন সময়ের এই সংজ্ঞাটা চলে আসলো যে সময় চলে যেতে থাকবে, এটা আর কোনোদিন ফিরবে না, এটা ক্রমবর্ধমান সামনের দিকে আগাবে, তখন মানুষের মাঝে তিনটা শ্রেণী তৈরি হয়। এক শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষের আবির্ভাব হয় 1800 শতকের পরে শিল্প বিপ্লবের সময়। এই বিষয়ে এপি থপসন উনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে সময় কাজের জন্য। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে সময় মানে সকাল 8টায় অফিসে যেতে হবে, 5টায় অফিস থেকে বের হতে হবে, ওভার ডিউটি দিয়ে হলেও টাকা ইনকাম করতে হবে, মানে জীবনকে কাজের মধ্যে ফেলে দিতে হবে। তখন এক শ্রেণীর মানুষ প্রো লেভেলের কর্মচারী হয়ে গেল। এরা কিচ্ছু বোঝে না, এরা শুধু অফিস বোঝে, এরা পরিবার বোঝে না, সন্তান সন্ততি। আপনি দেখবেন এরকম মানুষ আছে, ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, কেন? ওভার ডিউটি করলে সে টাকা পাবে। তখন এক শ্রেণীর মানুষ মনে করলো যে সময় মানে কাজ করতে হবে, সময় মানে শ্রম দিতে হবে, সময় মানে এখানে আমার শরীরের কোনো হক নাই, এখানে আমার পরিবার পরিজনের কোনো হক নাই, এখানে আমার স্ত্রী সন্তানের কোনো হক নাই, কোনো কিছুর কোনো হক নাই। কিন্তু ইসলাম কি বলছে? যে ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, মানে আপনার চোখের আপনার উপর হক আছে, আপনার শরীরের আপনার উপর হক আছে, মানে আপনার শরীর আপনার উপর অধিকার রাখে যে আপনি শরীরকে অতিরিক্ত খাটাতে পারবেন না, আপনি আপনার চোখকে অতিরিক্ত খাটাতে পারবেন না। কিন্তু আধুনিক বিশ্ব কি বলল? আরে এটা হচ্ছে কাজের সময়, কাজ করো। কেন বলল? আপনি যখন কাজ করবেন, ধরেন আপনি 5,000 টাকা উপার্জন করতেন, আগামী মাসে 20,000 টাকা উপার্জন করবেন, ওই 20,000 টাকা কোথায় গিয়ে খরচ করবেন? ওই 20,000 টাকা ওখানেই খরচ করবেন যার কোম্পানিতে আপনি কাজ করছিলেন। বুঝতে পারেননি মনে হয় কথা। ধরেন আপনি যদি এতদিন পর্যন্ত 5,000 টাকা ইনকাম করছিলেন, আপনার কাছে ফোন ছিল 10,000 টাকার, আপনি যখন 20,000 টাকা ইনকাম করা শুরু করলেন, তখন আপনার ফোনটা হয়ে গেল 15,000 টাকার। তো ওই যে 20,000 টাকা অতিরিক্ত সময় দিয়ে আপনি ইনকাম করলেন, তারপরে যে টাকাটা কামালেন, ওই টাকাটা আবার কার পকেটে চলে গেল? যে আপনাকে বলছিল যে ওভার টাইম করো তাহলে বেশি টাকা পাবা, তার পকেটে চলে গেল। ধরেন আপনি ঢাকা শহরের বড় গার্মেন্টসে চাকরি করেন, ওভার টাইম আপনি দিয়েছেন 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি দেওয়ার পরে আপনি কোথায় গেছেন? শোরুমে গেছেন কাপড় কিনতে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ভাই বোনের ওই কাপড় কেনার টাকাটা কোথায় চলে গেছে? ঘুরে ফিরে আপনার মালিকের কাছেই, আপনার কোম্পানিতে। মানে আপনাকে যত বেশি খাটানো যাবে, আধুনিক বিশ্ব বা আধুনিক বিশ্বের মালিকেরা তত বেশি ধন সম্পদশালী হবে। বুঝতে পারেননি মনে হয় কথা। মানে আপনি যত বেশি আপনাকে ধ্বংস করবেন, আর আপনি যত বেশি আপনাকে ধ্বংস করে আপনি যদি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি দেন, আপনার মনে হবে 16 ঘন্টা ডিউটি দিয়ে টাকা আমার পকেটে ঢুকছে না, টাকা আপনার পকেটে এই দিক দিয়ে ঢুকছে আর এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না? তাহলে এক শ্রেণীর মানুষ হয়ে গেল যারা চরম লেভেলের অফিস কেন্দ্রিক, সময় কেন্দ্রিক হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষ কি করলো? যারা মনে করলো যে সময় মানেই টাকা, মানে সময়ের প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে টাকা উপার্জন করতে হবে। মানে প্রতি সেকেন্ড বললে ভুল হবে, প্রতি ন্যানো সেকেন্ডে, মানে সেকেন্ডের চাইতে ছোট সময়, সেকেন্ডের চাইতেও ছোট সময়ে টাকা ইনকাম করতে হবে। এই জন্য তাদের কাছে সময়ের সংজ্ঞা কি? সময়ের সংজ্ঞা হচ্ছে মানি। সময় মানেই মানি। সময়ের এই সংজ্ঞা সর্বপ্রথম কে দিয়েছিলেন? 1748 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। উনি অ্যাডভাইস টু এ ইয়াং ট্রেডসম্যান, এই বক্তব্যের মধ্যে উনি সর্বপ্রথম এই কথা উচ্চারণ করেছিলেন যে রিমেম্বার দ্য টাইম ইজ মানি, তোমরা এটা স্মরণ করে রাখো, সময় মানে টাকা। তখন আর এক শ্রেণীর মানুষ, মানে আমাদের সমাজের দ্বারা ধনুকেবের ইলন মাস্কের মতো ব্যক্তিরা, আরও তার মতো যারা বড় বড় ব্যবসায়ী আছে, এরা মনে করলো কি জীবন মানে যতক্ষণ বেঁচে আছি হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে হবে। তখন এরা আর হালাল হারাম বাছা শুরু করলো না। তো তখন এরা মনে করা শুরু করলো না যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ পথ। তখন এরা আর পার্থক্য করা শুরু করলো না। তখন এরা মনে করলো যে কোনো উপায়ে টাকা উপার্জন করতে হবে। তখন এরা মনে করলো মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে। মানুষ খুন করে হলেও টাকা উপার্জন করতে হবে মানে, আমি আপনাকে বলি যে আপনারা বাগদাদে, ইরাকে একসময় একটা ফিতনা আবির্ভূত হয়েছিল জঙ্গিদের, ISIS। আপনারা নাম শুনেছেন, যাদের কালো পতাকা ছিল, নাম শোনেন না আপনারা? একসময় আসছিল তালেবান, তো আরো এরকম বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আসছে।
এই সন্ত্রাসী সংগঠনগুলো মানুষকে হত্যা করত। কি দিয়ে হত্যা করত? AK-47 এই ধরনের উচ্চমানের গুলি দিয়ে তারা মানুষকে হত্যা করত। স্নাইপার রাইফেল ইউজ করত, তারা রকেট লঞ্চার ইউজ করত। আমরা মুসলিমেরা কি রকেট লঞ্চার আবিষ্কার করি, তৈরি করি? কয়টা মুসলিম দেশ অস্ত্র আবিষ্কার করে, অস্ত্র তৈরি করে? কয়টা মুসলিম দেশ? ইরাকে সাদ্দাম হোসেন যতদিন ক্ষমতায় ছিলেন, সাদ্দাম হোসেন কয়টা রাইফেল তৈরি করে রেখে যেতে পেরেছিলেন? লেবাননে মুসলমানেরা কয়টা রাইফেল তৈরি করে রেখে যেতে পেরেছিল? আপনি যদি খোঁজ নেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বড় অস্ত্রের কোম্পানিগুলোর মালিক কারা? ইহুদিরা, খ্রিস্টানেরা, আমেরিকা। সব বড় বড় অস্ত্রের কোম্পানি হচ্ছে আমেরিকা। তাহলে ওই অস্ত্র তৈরি হয় আমেরিকায়, আর ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? আফগানিস্তানে, ইরাকে। ওই অস্ত্র ব্যবহার হয় কোথায়? লেবাননে। তাহলে ওই অস্ত্র বিক্রি করে হলেও কি করতে হবে? টাকা উপার্জন করতে হবে। হয় জীবন দিয়ে টাকা উপার্জন করতে হবে, নাহলে জীবন নিয়ে টাকা উপার্জন করতে হবে। আপনারা দেখেন নাই, নোবেল প্রাইজের নাম শোনেন নাই? ওরা আবিষ্কার করলো যে ওরা বম মেরে মানুষ মারবে। বম মেরে মানুষ মারলো, সেই বম বিক্রি করলো, আর সেই বমে বিক্রি করার টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে এখন কি দিল? নোবেল প্রাইজ দিল। মানে এদের চিন্তাধারা হচ্ছে এরকম। মানুষ আমাদের দেশেও আছে, এই যে সারাদিন আমরা লেকচার দিচ্ছি যে মাদক দ্রব্য ব্যবহার করা যাবে না। আচ্ছা, মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি কাদের কাছে আছে? আমাদের বাংলাদেশে মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি আছে নাকি? আমাদের কাছে মাদক দ্রব্যের সবচেয়ে বড় বড় কোম্পানি তো নাই। আমরা বেয়ার উৎপাদন করি না, আমরা হাঙ্কের মতো দামি কোম্পানি আমরা চালাই না, আমরা হিরোইন, কোকুনের মতো দামি জিনিস আমরা উৎপাদন করি না। তাহলে এগুলো কোথায় উৎপাদন হয়? উন্নত বিশ্বে উৎপাদন হয়। উন্নত বিশ্বে এগুলো উৎপাদন করে টাকা কামায়। সেই টাকা আবার আমাদের দেশের এনজিওদেরকে দেয়, দিয়ে কি বলে যে মাদক বন্ধ করতে হবে। বুঝতে পারেন না মনে হয় কথা? এটাই খেলা, এই খেলাই চলছে, আর আমরা পাগলের মতো এই খেলার পিছনে ছুটতেছি। এই যে যত এনজিও গুলো আছে না, বাংলাদেশের যত এনজিও আছে, অত দূর যাওয়া লাগবে না। যে অ্যাবস্টিন ফাইল প্রকাশ পাইছিল না, অ্যাবস্টিন ফাইলের নাম শুনেছেন? পোলাপান সবাই অ্যাবস্টিন ফাইলের কথা জানে। অ্যাবস্টিন ফাইলে কি ট্রাম্প থেকে নিয়ে শুরু করে ওই যে উইন্ডোজের মালিক বিল গেটস পর্যন্ত, উইন্ডোজ এক্সপির মালিক বিল গেটস পর্যন্ত, এরা সবাই কি অ্যাবস্টিন ফাইলের সাথে জড়িত। এরা সবাই কিশোরী, অল্প বয়সী বাচ্চাদেরকে উপভোগ করত। একদম ক্লিয়ার বাংলায় বলি, অল্প বয়সী মানে 10-12 বছর বয়সী বাচ্চাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এরা। এই অ্যাবস্টিন ফাইলের আমরা দেখেছি অ্যাবস্টিন দ্বীপে এগুলো তারা করত। এই যে বিল গেটসেরই আপনি দেখবেন যে তার নামে বিশাল করে সংবাদ প্রচারিত হচ্ছে যে তিনি তার সম্পদের 60% সম্পত্তি দান করে দিয়েছেন। দান করে দিয়ে কি শিখাচ্ছে? ওই দান করা টাকা আপনাদের দেশের এনজিওরা আমেরিকা থেকে নিয়ে আসতেছে আর বলতেছে, খবরদার বাবা, আপনার মেয়েকে কিন্তু 18 বছরের আগে বিয়ে দিবেন না। কেন? 12 বছরে যে তুমি যার কাছ থেকে টাকা নিয়ে এসেছো, সে যে অন্য দেশ থেকে মেয়ে নিয়ে এসে উপভোগ করে, ধর্ষণ করে, হত্যা করে, পানিতে ভাসিয়ে দিয়েছে, সেটার বিচার কোথায়? সেটার বিচার আছে নাকি? সেটার কোনো বিচার নাই। তাহলে এখানে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, যখন সময়ের সঙ্গে নির্ধারণ হয়ে গেছে যে সময় মানে দুনিয়াকে উপভোগ করতে হবে। সময় মানে আজকে যেটা আছে আগামীকাল সেটা থাকবে না, আর আগামীকাল যেটা আসবে সেটা গতকাল থাকবে না। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা মনে করেছে সময় মানে টাকা, সুতরাং তোমরা প্রতি সেকেন্ডে টাকা উপার্জন করো। এই যে এখনকার সময়ের সবচেয়ে বড় ধনী মানুষ, টেসলার মালিক যিনি, ইলন মাস্ক, ওনার প্রায় $850 বিলিয়ন টাকা। $850 বিলিয়ন টাকা মানে আপনি হিসাব করতে পারবেন না কত টাকা। 1000 বছর খাইলে শেষ হবে না। টাকা কিভাবে উপার্জন করেছে? প্রতি সেকেন্ডে এই টাকা তারা উপার্জন করতেছে। এবার আসেন তৃতীয় শ্রেণীর মানুষ। যখন বলা হয়েছে যে আজকের দিন, এই দিন দুনিয়া না, তখন এখানে তৃতীয় শ্রেণীর মানুষ তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষ প্রথমে বললাম যারা কলকারখানায় কাজ করে, কোম্পানিতে কাজ করে, ব্যাংকে জব করে, অফিস আদালতে কাজ করে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসা করে, তাদের একটা অবস্থা। তৃতীয় শ্রেণীর মানুষ যারা মনে করেছে কি, আপনাদের ভাষায় একটা ডায়লগ আছে, 2 দিনের দুনিয়া নাকি যেন বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম কি যেন একটা ডায়লগ আছে।
তখন এদের খাওয়া শুরু হয়েছে কোথায় জানেন? এটা হচ্ছে 3 নাম্বার শ্রেণীর, তৃতীয় শ্রেণীর মানুষ আর কি। তৃতীয় শ্রেণী বলতে আমি গালি দিচ্ছি না, মানে ছোট শ্রেণীর বোঝাচ্ছি না, আমি 3টা ভাগে মানুষকে ভাগ করতেছি। এই সময়ের এই সঙ্গের কারণে এখানে তৃতীয় একটা শ্রেণী তৈরি হয়েছে মানুষের। এরা কি মনে করেছে যে সময়ে খাইতে হবে, ফুর্তি করতে হবে, আনন্দ করতে হবে, এটার জন্যই দুনিয়া। তখন এদের খাওয়া কোথায় জানেন? তখন এদের খাওয়া হচ্ছে চায়ের স্টলে 5 টাকার একটা চা, কতক্ষণ ধরে? 5 ঘন্টা ধরে অথবা 3 ঘন্টা ধরে। আরে 2 দিনের তো দুনিয়া, কি করবি এত পড়াশোনা করে, চল একটু আড্ডা দিয়ে আসি, মরেই তো যাবি, আর তো থাকবেই না, তাহলে একটু ফুর্তি করে নে। এদের ফুর্তির খাওয়া এটা হচ্ছে চায়ের কাপ। আর ফুর্তি কোথায় জানেন? এদের ফুর্তি হচ্ছে ঈদ যখন আসবে তখন একটা নসিমন ভাড়া করবে, আর নসিমনের উপরে একটা সাউন্ড বক্স লাগাবে, তারপরে এবার গান বাজাবে, আর বগুড়া শহরে আসবে গ্রাম থেকে ঘুরতে। এটা হচ্ছে ওদের ফুর্তি। মানে এরা এত হতভাগা যে এরা যে খাওয়ার জন্য 5 স্টার একটা হোটেল পর্যন্ত যাবে মমইনে। আল্লাহর কসম করে বলছি, মমইনের দেখা দৃশ্য বলছি। মমইন আপনি ঈদের দিন যান, ঈদের পরের দিন যান, দেখবেন যে মমইন ভর্তি হয়ে আছে মানুষে, পা রাখার জায়গা নাই, সব সেলফি তুলতেছে, ছবি তুলতেছে, কেউ গান বাজাইতেছে। আর ভেতরে 5 স্টার হোটেলে যেখানে খাবার দেয় ওখানে যান, সিট খালি, 5টা-10টা মানুষ। তাহলে এদের ফুর্তি কোথায়? এদের ফুর্তি হচ্ছে 5 টাকা পর্যন্ত, 10 টাকা পর্যন্ত, 100 টাকা পর্যন্ত। এরা এটাই মনে করে আর এটাকেই ফুর্তি মনে করে, তখন এইটার পিছনে কি করতেছে? সময় ব্যয় করতেছে। তাহলে এদের জন্য সবচেয়ে বড় আফসোস, এদের জন্য 2টা আফসোস। এক, যে এরা সময়কে কাজে না লাগানোর কারণে তো এই সময়কে ঠিকমতো উপভোগ করতে পারছে না। আর এই 5 টাকার একটা কাপের কি মূল্য আছে? তুমি যদি ফুর্তি করার জন্য থাইল্যান্ড যাইতা, তুমি যদি ফুর্তি করার জন্য দুবাই যাইতা, তাহলে একটা কথা বলতাম, ওকে ভাই তুমি দুনিয়াটারে উপভোগ করেছো, খালাস, যাও, দুনিয়া তো পাইছো, আখিরাত পাও আর না পাও। সেটা তো হয় নাই। দ্বিতীয় যে এদের সবচেয়ে বড় লাঞ্ছনার বিষয়, সেটা হচ্ছে যে এরা অন্যদের গিনিপিগ হয়ে গেছে। গিনিপিগ মানে অন্যদের দ্বারা ব্যবহৃত হয়েছে। সময়ের প্রতি কনসার্ন না থাকার কারণে, সময়ের প্রতি মনোযোগ না থাকার কারণে, সময়ের সদ্ব্যবহারের আকর্ষণ না থাকার কারণে কিভাবে ব্যবহার হয়েছে জানেন? শুধু ব্যবহার হয় নাই, এদের মাধ্যমে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো টাকা উপার্জন করেছে। কিভাবে টাকা উপার্জন করেছে? এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ইউটিউব। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ফেসবুক। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে স্ন্যাপচ্যাট। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ওই যে টেলিগ্রাম। এই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা কোম্পানি হচ্ছে ওই যে যেটাতে হচ্ছে স্ট্যাটাস দেয় অনেক দামি দামি ধনী ধনী মানুষেরা, ওটার নাম যেন কি? এক্স। এটার নাম আগে যেন কি ছিল? হ্যাঁ, টুইটার। এটার নাম আগে টুইটার ছিল। এই যে টুইটার চালায়, এই যে ফেসবুক চালায়, এই যে হোয়াটসঅ্যাপ চালায়, এই হোয়াটসঅ্যাপের টাকা পায় হোয়াটসঅ্যাপের মালিক, ফেসবুকের টাকা পায় ফেসবুকের মালিক। আরে ফেসবুকে ভিডিও দেখে কে? আরে ফেসবুকে ভিডিও দেখে কে? আমার আপনার মতো 3 নাম্বার শ্রেণীর ভবঘুরেরা, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। ও একবার ফেসবুক খুলেছে, এরকম করে খুলেছে তো চেয়ারের উপরে বসে থেকে চালাইতেছে ফেসবুক চলতেছে 2 ঘন্টা। আর দাখিল পরীক্ষার সামনে এসএসসি পরীক্ষা, বলছে 5 মিনিটের জন্য একটু ফেসবুকটা চালাই। 5 মিনিট মনে করে ফেসবুক হাতে নিয়েছে, দেখে আধা ঘন্টা নাই। সেই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? এই আধা ঘন্টায় কে টাকা উপার্জন করে নিয়ে গেছে? পাগলেরা। ডোন্ট মাইন্ড, পাগল বলছে আপনাদেরকে। আপনারা পাগল। বসে থেকে নিজেদের সময় ধ্বংস করেছেন, আর আপনাদের সময়ের উপরে আরেকজন মানুষ কি হয়ে গেছে? কোটিপতি হয়ে গেছে। আর আপনি একটা ভাঙ্গা টুলের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর, চায়ের স্টলে গিয়ে 5 টাকার একটা চায়ের কাপে ফু দিয়েছেন, বাস। বর্তমান সময়ের সবচেয়ে বড় একটা গেম আছে, গেমের নাম হচ্ছে পাবজি। পাবজি গেম কে খেলে? আচ্ছা, এদের আরো এরা কত নিচে নেমে গেছে আমি সেটা দেখাই। এরা তো দেখে আবার কি করে জানেন? ওই পাবজি গেম যে ছেলেটা খেলছে, মানে এখানে আবার 2 ধরনের মানুষ আছে। একটা হচ্ছে পাবজি গেম শুধু খেলে, আর একটা হচ্ছে পাবজি গেম খেলে টাকা ইনকাম করে। পাবজি গেম খেলে এই গেমটা ভিডিও করে, অথবা গাড়ি চালানোর গেম এটাকে ভিডিও করে, ভিডিও করার পরে সেটা ইউটিউবে ছেড়ে টাকা ইনকাম করে। ওই ভিডিও গেম
আবার আমাদের বাংলাদেশের এই অথর্বরা দেখে। মানে এরা এত বেকারের বেকার, এরা এত অথর্ব যে আর একজনের গেম খেলাটা দেখে। আরে পাগল, গেম খেললে তো নিজে আনন্দ পাইতো, ও নিজেও আনন্দ পায় না, আর একজনের গেম খেলা দেখে। এটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এইটা হচ্ছে আমাদের যুবক শ্রেণীর অবস্থা। এই জন্য এখানে কি হয়েছে জানেন? আচ্ছা, আপনি যে ইউটিউব আছে না, ইউটিউবে এখন ব্লগার আবিষ্কার হয়েছে। ব্লগার কি? ব্লগার হচ্ছে, শোনেন প্রিয় দর্শক বৃন্দ, আমি এখন ভাত খাচ্ছি, এই যে দেখেন